যেখানে যার সমস্যা হবে অবশ্যই কিন্তু আমাকে মাঝেই বলবে যে স্যার আমার এখানে প্রবলেম হচ্ছে বা এই জায়গাটা বুঝিনি। সবার আগে যদি আমরা বলি বেসিক ইলেকট্রনিক্স স্টার্ট করার আগে আমাদের একটু বেসিক ইলেকট্রনিক্স মানে ইলেকট্রনিক্স ডিভাইস আমরা মেনলি কি দিয়ে তৈরি করি? যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, ইয়েস। তোমাদের যদি বলা হয় হোয়াট ইজ ইলেকট্রনিক্স, কি বলবে? What is electronics? First question. What is electronics? The branch. তোমাদের মানে লাকটা ভালো আছে, আমার বেসিক ইলেকট্রনিক্সের 90% নোটস পেয়ে যাবে তোমরা, আমার কাছে করা আছে আগে থেকে। দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং। যদি কোনো নোটস না থাকে আমি সেগুলো আমার বই থেকে ছবি তুলে পাঠিয়ে দেবো, কোথা থেকে কি লিখতে হবে তোমরা একটু নিজেরা লিখে নেবে, ঠিক আছে? which deals with current। দেখো আমি একদম ভেরি বেসিক থেকে স্টার্ট করছি যাতে মানে যখন আমি অ্যাডভান্স লেভেলে যাবো কোনো বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে তো? নাহলে আমি যদি এখনই জেনার ডায়োড বা এইসব থেকে স্টার্ট করি, তোমরা অ্যাকচুয়ালি পিএন জাংশনই যদি না বোঝো বা কি করে একটা ডায়োড ফর্ম হচ্ছে এগুলো যদি না বোঝো আলটিমেট কোনো লাভ নেই। কারেন্ট কন্ডাকশন through a vacuum or gas, vacuum or gas or semiconductor is known as electronics। তাহলে the branch of engineering which deals with current conduction through a vacuum or gas or semiconductor is known as electronics। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং এ আমরা কারেন্টের কন্ডাকশন থ্রু কোথা থেকে হচ্ছে, সেটা ভ্যাকিউমে হতে পারে বা সেমিকন্ডাক্টরে হতে পারে আর গ্যাসের মধ্যে দিয়ে হতে পারে। এই যে এই সব জিনিস নিয়ে যেখানে ডিলস করে যে মানে যে ইঞ্জিনিয়ারিং দ্যাট ইজ কল ইলেকট্রনিক্স। ওকে, বোঝা গেল আমি কি বললাম? এবার আমরা আসছি হচ্ছে সেমিকন্ডাক্টর কি। তো সেমিকন্ডাক্টর বোঝার আগে তোমাকে আগে এটা বুঝতে হবে যে কন্ডাক্টর কি, ইনসুলেটর কি, আর সেমিকন্ডাক্টর কি। তো সেমিকন্ডাক্টর ভালো করে বুঝবে, সেমিকন্ডাক্টর ইজ আ সাবস্টেন্স হুইচ হ্যাভ আ রেজিস্ট্যান্স ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। তার মানে কি হচ্ছে, সেমিকন্ডাক্টর একটা সাবস্টেন্স যার রেজিস্ট্যান্স কত, কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি রেজিস্ট্যান্স, দ্যাট ইজ কল সেমিকন্ডাক্টর। মাঝামাঝি রেজিস্ট্যান্স বলতে মানে কন্ডাক্টরের থেকে রেজিস্ট্যান্স বেশি, ইনসুলেটরের থেকে রেজিস্ট্যান্স কম। ওকে, তার মানে আমি যদি একটা সেমিকন্ডাক্টর দেখি তাহলে সেমিকন্ডাক্টর কি, এখানে কন্ডাক্টর আর এখানে ইনসুলেটর আর মাঝে সেমিকন্ডাক্টর। কি হচ্ছে, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স অনেক লো থাকে, ইনসুলেটরের অনেক হাই, এই দুজনের মাঝামাঝি হচ্ছে সেমিকন্ডাক্টর এক্সিস্ট করে। ওকে, তো সেমিকন্ডাক্টর ইজ এ সাবস্টেন্স হুইচ হ্যাভ আ রেজিস্ট্যান্স ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। আমি লেখাবো প্রত্যেকটা জিনিস। তো এগুলো বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে সেমিকন্ডাক্টরটা কি করে ফর্ম করছি আমরা, সেমিকন্ডাক্টর কি করে ফর্ম করছি। সেমিকন্ডাক্টর এতটাই ছোট হয় মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ঠিক আছে তো? তো দেখো ফার্স্ট এটা আবার লেখাবো আমি খুব ভালো করে।
চিন্তা নেই। দেখো, এট ফার্স্ট আমরা দেখব অ্যাটম কি। সো হোয়াট ইজ অ্যাটম বলো তো, টেল মি। So the smallest particle of atom. Atom is the smallest particle of the molecule. Of an molecule, okay. The smallest particle of an molecule বা of a molecule। তাহলে এবার ভালো করে বোঝো হোয়াট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল। তার মানে স্মলেস্ট পার্টিকেল মানে আমি বলতে পারি যে অ্যাটম নাথিং বাট এ আনকাটেবল সিচুয়েশন অফ আ থিংস বা মলিকিউল বা এনিথিংস। তার মানে আমরা কি বলবো, অ্যাটম কি একটা আনকাটেবল সিচুয়েশন। আনকাটেবল সিচুয়েশন একই ব্যাপার, তোমরা যেটা বলেছো ব্যাপারটা একই হচ্ছে। তার মানে কোনো একটা জিনিসকে তুমি কাটছো, কতক্ষণ কাটতে পারবে? একটা সময় গিয়ে যে একটা ডট পড়ে থাকবে সেটাকে কিন্তু আর কাটা পসিবল নয়, তাই তো নাকি? হ্যাঁ, দ্যাট ইজ অ্যান অ্যাটম, দ্যাট ইজ অ্যান অ্যাটম। তো আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচার দেখি, দেখো আমি আজকে যতটা পড়াবো এটার পুরো একদম আমার হ্যান্ড রিটেন নোট খুব ভালো করে লেখা আছে, তোমরা জাস্ট ক্লাসটা খুব ভালো করে এনজয় করো। ওকে, আমি নোটস পাঠিয়ে দেবো। আজকেরটা যেদিন লিখতে হবে আমি বলে দেবো, প্রত্যেকটা জিনিস আমি যা করাবো সব সুন্দর করে লেখা আছে। সো দেখো, অ্যাটমের মধ্যে কি কি থাকছে। ফার্স্ট হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এবার এই ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। এই ইলেকট্রন প্রোটন এটা ডিপেন্ড করে অ্যাটমের অ্যাটমিক নাম্বারের উপর। ডিপেন্ড অন অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারের উপর ইলেকট্রন প্রোটন ডিপেন্ড করে। মানে অ্যাটমিক নাম্বার যদি ধরো কারো যদি অ্যাটমিক নাম্বার 20 হয়, তাহলে তার মধ্যে 20খানা ইলেকট্রন 20খানা প্রোটন থাকবে। ওকে, বাট নিউট্রন ডিপেন্ড করে বা নিউট্রাল যেটাকে আমরা বলি নিউট্রাল, সেটা ডিপেন্ড করে ডিপেন্ড অন মাস অফ আ বডি, মাস অফ আ বডি, বডির মাসের ওপর। তো আমাদের ইন আ ব্রাঞ্চ অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দিস ইজ নট আ ইম্পর্টেন্ট। ওকে, এটা ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো, ব্যাস আমরা এই দুটোকে খুব ভালো করে জানবো। এবার আমি একটা অ্যাটমিক স্ট্রাকচার ড্র করছি ফর, ধরে নাও সোডিয়ামের, এটাই আমি কমন এক্সাম্পল নিই, বুঝতে সবার সুবিধা হয়। সোডিয়ামের আমি একটা অ্যাটমিক স্ট্রাকচার ড্র করছি, তাহলে এর অ্যাটমিক স্ট্রাকচার যখন ড্র করব, এর অ্যাটমিক নাম্বার কত? 11. 11। দ্যাট মিনস এখানে ইলেকট্রন কটা থাকবে? 11টা। 11. প্রোটন কটা থাকবে? 11টা। 11. তার মানে এই ইলেকট্রনকে আমরা -11 লিখি, প্রোটনকে +11 লিখি, তাই তো? বলো, এভাবে স্যার। লিখি। তাহলে সামেশন করলে, যোগ করলে এটা 0 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। ইলেকট্রন প্রোটন, তার মানে কোনো একটা বডিতে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকলে দিস বডি ইজ কল্ড নিউট্রাল কন্ডিশন। তার মানে একটা বডি তুমি যখন চুপচাপ দাঁড়িয়ে আসো, বা একটা পেন বা একটা খাতা বা একটা কন্ডাক্টর, ধরো একটা কপার ওয়্যার, কপার ওয়্যারের মধ্যে দিয়ে যখন আমি সেটাতে ভোল্টেজ দেই তখন কারেন্ট ফ্লো করে, নর্মাল কন্ডিশনে কি করে বলো? না স্যার। রেখে দিলে। তার মানে কি ওই বডিটা পুরো নিউট্রাল আছে, তাই না? total number of electron and total number of proton in a body is 0, that is called neutral condition. ওকে, এবার দেখো এটা যদি নিউট্রাল কন্ডিশনে থাকে, এবার আমরা এর অ্যাটমিক স্ট্রাকচারটাকে একটু ড্র করি। তাহলে ইলেকট্রন আছে স্যার 11টা, ভেতরে এটাকে আমরা বলি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এরকম কক্ষপথ থাকে বাইরে, সবাই জানো, আমি তবুও আরেকবার বলছি এগুলো। ওকে,
ভেতরে কি থাকে এইটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের চারদিকে এরকম কক্ষপথ থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন। তাহলে এর যতগুলো প্রোটন আছে মানে 11টা প্রোটন, প্রত্যেকটাই কিন্তু কোথায় থাকবে, নিউক্লিয়াসের মধ্যে। 3 4 5 6 7 8 9 10 11। আর বাকি কি থাকবে এখানে, তাহলে বাকি থাকবে হচ্ছে ইয়েলো কালারের, এগুলো হচ্ছে প্রোটন, নাথিং বাট এ, সরি প্রোটন তো না, নিউট্রন। তাহলে এটা কোনো এটা এটা কিসের উপর ডিপেন্ড করে, আমি প্রথমে বললাম মাস অফ আ বডি। তো নিউট্রন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে শুধু প্রোটন নিয়ে, প্রোটন অ্যান্ড ইলেকট্রন। দেখো, আমাকে কেউ একটা কথা বলতে পারবে? না চলো একটু পরে আসছি। এবার এই যে 11টা ইলেকট্রন কোন কক্ষপথে কটা থাকবে বলো? স্যার প্রথম কক্ষপথে দুটো, তারপরে আটটা, তারপরে একটা। হ্যাঁ, স্যার প্রথম কক্ষপথে দুটো, সেকেন্ড কক্ষপথে আটটা, তারপর একটা। একদম। প্রথম কক্ষপথে দুটো, তারপরে 8টা, 5 6 7 8, তারপরে একটা। তাহলে এটা কেন হলো ভালো করে বুঝবে। number of electron in a orbit, number of electron আমি আমার এই হ্যান্ড রিটেন যে বোর্ড ওয়ার্ক এটাও আপলোড করে দেবো, আর এক্সট্রা যে নোটস সেটাও আপলোড করে দেবো। কিন্তু এক্সট্রা নোটসটা হয়তো সবসময় দিতে পারবো না, যেদিন যেদিন হবে না সেদিন তোমরা একটু নোটস করবে, আর ওই দিন আমি বেশি করে লেখাবো, ঠিক আছে, তোমাদের চিন্তা নেই। নাম্বার অফ ইলেকট্রন ইন আ অরবিট ইকুয়াল টু কি হয়, 2n স্কয়ার। মানে একটা অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে তার ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার। n কি, নাম্বার অফ অরবিট। n কি, নাম্বার অফ অরবিট। তাহলে আমি প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে বের করতে চাইছি, তাহলে n এর জায়গায় কত বসাবো, 1। দ্বিতীয় কক্ষপথে কটা হবে, এখানে n এর জায়গায় 2 বসাবো। 3 নম্বর কক্ষপথে n এর জায়গায় 3 বসাবো। তাহলে প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো। দিস ইজ দ্য নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন। সেকেন্ড কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, 2n স্কয়ার। মানে n মানে কত এখানে, 2 স্কয়ার, মানে 4 ইন্টু 2, দ্যাট মিনস 8। 3 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 18, তার বেশি নয়। 4 নম্বর কক্ষপথে ম্যাক্সিমাম 4, 4 4 16 দুগুণে 32, এইভাবে চলতেই থাকবে। তাহলে কি হচ্ছে, দিস ইজ আ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিট। এর থেকে বেশি হবে না, এর থেকে কম হতে পারে। তাহলে প্রথম অরবিটে দুটো হলো, তারপরের অরবিটে 8টা। এবার এর কাছে তো ইলেকট্রন আছেই হচ্ছে কটা, 2 আর 8 এ 10, আর থাকলো 1। তাই 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন পড়ে আছে। তো অ্যাটমিক স্ট্রাকচার সবার কাছে ক্লিয়ার, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, 4 জন জয়েন করলো আর একজন নেই, চলো চলো। তো এখান থেকে এই যে আউটার অরবিটে যে ইলেকট্রনটা আছে, এই আউটার অরবিটে যে ইলেকট্রনটা আছে একেই বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন, জাস্ট ভালো করে বোঝো, লিখতে হবে না। ভ্যালেন্স ইলেকট্রন তাহলে কাকে বলছি, আউটার মোস্ট অরবিটে যে কটা ইলেকট্রন আছে দ্যাট ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। সেটা একটা হতে পারে, 10টাও হতে পারে, এনিথিং। তার মানে বাইরের কক্ষপথে ইলেকট্রনকেই আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার তো? বাইরের কক্ষপথের ইলেকট্রনকে আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে স্যার ফ্রি ইলেকট্রন কি, হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? আমরা কেন ইলেকট্রন নিয়ে কেন এত মাথা ব্যথা, টেল মি ফার্স্ট ওয়াই। ইলেকট্রনটা কেন ভালো করে জানতে হচ্ছে আমাদের ইন দ্য ইলেকট্রিসিটি। ইলেকট্রন কন্ডাক্টিভিটির জন্য ইলেকট্রন দেয়। একদম। তার মানে মানে কারেন্ট ফ্লো করার জন্য স্যার ইলেকট্রনের ফ্লো, মানে কারেন্ট নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন, রাইট? কারেন্ট নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন। তার মানে কারেন্ট তখনই ফ্লো করবে যখন ইলেকট্রন ফ্লো করবে। চলো, এবার দেখো, তাহলে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বুঝলাম যে বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই ভ্যালেন্স ইলেকট্রন। এবার আমরা দেখব ফ্রি ইলেকট্রন কি।
ফ্রি ইলেকট্রন কি? তাহলে ফ্রি ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রনগুলো লুজলি অ্যাটাচ থাকে নিউক্লিয়াসের সাথে। তাহলে নিউক্লিয়াস কোনটাই ভেতরেরটা, এর সঙ্গে যে ইলেকট্রনগুলো লুজলি অ্যাটাচ থাকবে সেটাকেই আমরা বলছি ফ্রি ইলেকট্রন। তার মানে লুজলি অ্যাটাচ বলতে দেখো আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার আউটার অরবিট মানে বাইরের কক্ষপথে ইলেকট্রন নাম্বার যত কম থাকবে সেটা ততটাই লুজলি অ্যাটাচ হবে কার সঙ্গে? নিউক্লিয়াসের সঙ্গে। কি বললাম বুঝলে? ততটাই লুজলি অ্যাটাচ। যদি দুটো থাকতো তাহলে একটু স্ট্রং হতো, তিনটে থাকলে আরেকটু স্ট্রং হতো। তাহলে যত কম থাকবে তত লুজলি অ্যাটাচ হবে। তার মানে আমরা ফ্রি ইলেকট্রন কাকে বলবো? অবশ্যই বাইরের কক্ষপথের ইলেকট্রনকেই ফ্রি ইলেকট্রন বলে, বাট যে ইলেকট্রনগুলো লুজলি অ্যাটাচ থাকছে থ্রু দ্য নিউক্লিয়াস দ্যাট ইজ কল্ড ফ্রি ইলেকট্রন। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। বা এইভাবেও আমরা বলতে পারি ফ্রি ইলেকট্রন কি স্যার? আমি এইভাবেও বলতে পারি যে খুব অল্প ফোর্স দিলে বা খুব অল্প ফোর্সের জন্য, খুব স্মল অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য যদি আউটার অরবিটে ইলেকট্রন খুব ইজিলি মুভ করতে পারে তখন আমরা সেটাকে ফ্রি ইলেকট্রন বলবো। মানে দুভাবেই বলতে পারি, লুজলি অ্যাটাচ ব্যাপারটাও যা, আবার খুব অল্প ফোর্সে ইজিলি মুভ করবে ব্যাপারটা সেম কিন্তু, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সেম থিং। সো আমরা বুঝে গেলাম যে ফ্রি ইলেকট্রন কি। এবার আপ টু কত দূর পর্যন্ত আমরা ফ্রি ইলেকট্রন বলি? আপ টু কত? হ্যাঁ বলো বলো বলো। দেখো যদি আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার স্যার +3 অবধি। +4 অব্দি বলা যায়। থেকে কম। 4 এর থেকে কম না বললেও হবে, বা 4 এর থেকে কম বা 4 এর ইকুয়াল, ঠিক আছে? আউটার অরবিট ইলেকট্রন যদি এটা হয় তখন আমরা কি বলবো? ফ্রি ইলেকট্রন। ওকে, এবার দেখো আমরা বুঝলাম ফ্রি ইলেকট্রন কি। এবার ফ্রি ইলেকট্রন আমার কেন দরকার সেটা আবার বুঝতে হবে। তার আগে আমরা কয়েকটা জিনিস একটু কনসেপ্টগুলো জেনে নিই। তাহলে কন্ডাক্টর কি? হোয়াট ইজ কন্ডাক্টর? মনে রাখবে অ্যাটমিক নাম্বার থেকে তুমি তার বলে দিতে পারবে, সেটা কন্ডাক্টর না ইনসুলেটর না সেমিকন্ডাক্টর। ধরো অ্যালুমিনিয়াম দেখছিলাম আমি, তাই না? সোডিয়াম দেখছিলাম, সোডিয়াম অ্যালুমিনিয়াম, তারপরে ধরো ম্যাগনেসিয়াম, তারপরে ধরো সালফার, তারপরে ধরো সিলিকন। ওকে, এবার আমরা দেখব। মনে রাখবে কন্ডাক্টর তখনই হবে যদি আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার, আউটার অরবিট মানে বাইরের কক্ষপথে যদি ইলেকট্রনের সংখ্যা 4-এর থেকে কম হয় তখন আমরা সেটাকে কি বলছি? কন্ডাক্টর। তাহলে আমাকে বলো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। 13। তাই এর বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 2 আর 3, তিনটে। তিনটে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা কন্ডাক্টর হবে? ইজ ইট কন্ডাক্টর? ইয়েস। তার মানে আমরা অ্যাটমিক নাম্বার দেখেই কিন্তু বলতে পারছি যে এটা কন্ডাক্টর না ইনসুলেটর না কি, হোয়াট ইজ ইট। তাহলে আমাকে বলো জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 32, এটা কি? সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তার মানে স্যার এটাকে ভেঙে লেখা যায় 2, 8, 18 আর 4, তাই তো? তার মানে আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার 4। তার মানে কারো যদি
কোনো সাবস্টেন্সের যদি আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার 4 হয় তাহলে সেটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তার মানে ইলেকট্রন ইকুয়াল টু 4। আর এটা হচ্ছে ইনসুলেটর। মাইকটা বন্ধ করে দাও। ইনসুলেটর। ইনসুলেটর কি হবে? যদি আউটার অরবিটে ইলেকট্রন নাম্বার 4 এর থেকে বেশি হয়, গ্রেটার দেন 4, দেন দিস ইজ কল্ড ইনসুলেটর। তাহলে এখানে কোনটা ইনসুলেটর বলো? সিলিকনটা। সিলিকনে অ্যাটমিক নাম্বার কত? 14। ছোট না, সালফারটা সেমিকন্ডাক্টর। এইটা 16। 2, 8, 6 বুঝেছো তো? 4 এর থেকে বেশি। ম্যাগনেসিয়ামের কত? 12। এগুলো মুখস্থ রাখতে হবে 1 to 30 এনি হাউ, এতে যাই হয়ে যাক কিচ্ছু করার নেই। ইলেকট্রনিক্স মানেই তোমার এগুলো মনে না রাখলে কিন্তু চাপে পড়তে হবে। 1 to 30 মনে রাখতে হবে। আমার মুখস্থ নেই, কিন্তু আমাকে যেটা বলবো আমি বলে দিতে পারবো, মানে জাস্ট প্র্যাকটিস করে স্যার মুখস্থ আছে মোটামুটি। হ্যাঁ করে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কষ্ট তো একটু করতে হবে, কিছু করার নেই। দেখো তাহলে ম্যাগনেসিয়াম 12, সোডিয়াম 11, তাহলে এর আউটার অরবিটে 2, এর আউটার অরবিটে 1, এর 4, এর 3। তাহলে আমাকে বলো এইখানকার মধ্যে সব থেকে ভালো কন্ডাক্টর কে? সোডিয়াম। ইয়েস। তার কারণ আমি এক্ষুনি কি বললাম, যার আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা যত কম থাকবে সেটা নিউক্লিয়াসের সঙ্গে তত লুজলি অ্যাটাচ থাকে। লুজলি বাউন্ড। এক্স্যাক্টলি। তাহলে এবার আমাকে বলো এটা কার সংকেত? কপার। কপার। অ্যাটমিক নাম্বার 29। 29। তাহলে 29 কে ভেঙে লিখো, কত হচ্ছে বলো? অ্যাটমিক টেবিলে সাজাও। 288 2, 8, 18, 1। তাহলে এবার 11 এবার এদের মধ্যে কোনটা ভালো কন্ডাক্টর? কপার। ওয়াই কপার? টেল মি। বিকজ সেল একদম স্যার, বাড়ছে, সেল অরবিট নাম্বার বেড়ে যাচ্ছে স্যার, আরো হ্যাঁ, লুজলি তার বাউন্ড মানে হচ্ছে। আরো লুজলি হচ্ছে, আরো দূরে চলে যাচ্ছে, তাই তো? গুড। তাহলে এবার বুঝতে পারলে তোমরা অ্যালুমিনিয়াম আর কপারের মধ্যে কোনটা ভালো কন্ডাক্টর? কপার। কপার, অবভিয়াসলি কপার। আর তার কারণটাও আই থিঙ্ক ক্লিয়ার, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ। এবার দেখো, এবার এখানে একটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে, যে ইয়েটা বন্ধ করো, হ্যাঁ মাইকটা বন্ধ করো। আর এক সাইড হচ্ছে অ্যাডজাস্ট করা আছে। হ্যালো আর না হলে অফার করে ওইখানে না থাকা হ্যালো পর্যন্ত কোনটা বোঝা যাবে না। কেবিনে চলো, অ্যালুমিনিয়াম আর তাহলে এবার আমাকে একটা কথা বলো, ভালো করে বুঝবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কপার ভালো কন্ডাক্টর। এবার একটা জিনিস দেখো, কপারের যে কন্ডাক্টিভিটি আছে, হোয়াট ইজ কন্ডাক্টিভিটি? দেখো কন্ডাক্টিভিটি হচ্ছে কন্ডাক্ট করার ক্ষমতা, মানে কারেন্টকে ফ্লো করানোর ক্ষমতা। এর যদি 100% হয়, ইফ ইট ইজ 100%, তাহলে অ্যালুমিনিয়ামের সেটা অনলি 60% হয়। কি বললাম বুঝলে? কন্ডাক্টিভিটি কি জিনিস, তাহলে কি বললাম আমি, এগুলো একদম এক্সপ্লেন করবো দারুণ ভাবে, ইচ অ্যান্ড এভরিথিং। জাস্ট এখন কন্ডাক্টিভিটি বলো তো নাকি? হ্যাঁ, 1 বাই মানে রেজিস্ট্যান্সের যে যদি আমি অনন্য নিই তখন তো সেটা আমি কন্ডাক্টিভিটি ওটা পাবো। কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্সের অপোজিট কন্ডাক্টেন্স। আর স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা আছে বা রেজিস্টিভিটি, রোধাঙ্ক যাকে বলি আমরা। রেজিস্টিভিটির 1 বাই অপোজিট। 1 বাই এক্স্যাক্টলি। ওকে, তাহলে 1/ρ অপোজিট হচ্ছে কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা সিগমা দিয়ে লিখি, সিগমা। ওকে, এটা এটা কার জন্য? ফর কপারের জন্য যদি 100% হয়, অ্যালুমিনিয়ামের জন্য সেটা হয় 60%। তার মানে কত কম, বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি বলা হয় কেন বলো তো, যে আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইনগুলো আছে, ওভারহেড লাইন বলতে কোনগুলো বলো তো? মাঠের মাঝখানে বা স্ট্রিট লাইট যেগুলো আছে, মানে ল্যাম্প পোস্টের যে তারগুলো যাচ্ছে, বা মাঠের মাঝখানে বড় বড় টাওয়ার দিয়ে যে তারগুলো যাচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ট্রান্সমিশন লাইন।
ওখানে কেন আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি, কেন কপার নয়? স্যার কন্ডাক্টিভিটি তো কপারের অনেক ভালো। খরচ সাপেক্ষ। মরচে ধরে যায় বাট না খরচ সাপেক্ষ স্যার। ইয়েস, কস্ট এফেক্টিভ। ঠিক আছে, তার মানে কি হচ্ছে ইকোনমিক্যাল। তুমি যখন আমাদের ইঞ্জিনিয়ারদের একটাই কথা যে তোমাকে এইভাবেই একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেটা কম পয়সায় পুষ্টিকর হবে। কি বললাম বুঝতে পারলে তো? আর তার মধ্যে কি কপার দিলে ইন্ডিয়ার লোক কেটে নিয়ে চলে যাবে, যা লোক এখানকার অ্যালুমিনিয়ামই পারলে কেটে নিচ্ছে, বুঝলে? হ্যাঁ স্যার। চলো তাহলে তোমরা বুঝে যাবে কোনটা সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর। ক্লিয়ার। এবার আমরা আসছি সেমিকন্ডাক্টরে। তাহলে সেমিকন্ডাক্টর এখনই বললাম এটা একটা সাবস্টেন্স যার রেজিস্ট্যান্স কন্ডাক্টর ইনসুলেটরের মাঝামাঝি, যার রেজিস্ট্যান্স কার মাঝামাঝি? কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি। তাহলে রেজিস্ট্যান্স মাঝামাঝি হওয়ার মানেটা কি বলো তো? কারেন্ট ফ্লোটা দুটোর মাঝামাঝি হবে। একদম। তাহলে কারেন্ট ফ্লো স্যার দুটোর মাঝামাঝি হবে, তার মানে কার থেকে কম কার থেকে বেশি? বলো বলো। কন্ডাক্টরের থেকে কম আর ইনসুলেটরের থেকে বেশি। একদম। তাহলে তোমাদেরকে যদি বলি এবার, তোমরা তো একটু বুঝে গেলে যে স্যার কন্ডাক্টরের থেকে সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো কম হবে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে তোমার ফোনে কন্ডাক্টর না লাগিয়ে তুমি কেন সেমিকন্ডাক্টর লাগাচ্ছ? কেন ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা সেমিকন্ডাক্টর ইউজ করছি? ভাই কন্ডাক্টরকে অত ছোট করে কাটা যাবে না, এরকম ব্যাপার কিছু আছে? স্যার হিট প্রডিউসটা এখানে একটা ফ্যাক্টর কাজ করবে। এক্স্যাক্টলি, গুড। তাহলে এইখানে এই টপিকসটা আমি কিন্তু ইউটিউবে একটু বলেছিলাম, খুব দারুণ জিনিস। কি হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আর কন্ডাক্টরের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট থিংস। ইন আ কন্ডাক্টর temperature is directly proportional to the resistance. For conductor temperature directly proportional to the resistance, তার মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। বাট ফর সেমিকন্ডাক্টর, আমি কিন্তু আজকে কিছু লেখাচ্ছি না, হ্যাঁ, যেহেতু নোটসটা আছে তাই। অন্যদিন দেখবে লিখতেই থাকবে শুধু, প্রচুর লেখাই কিন্তু, হ্যাঁ, এটা আমি আগে থেকে বলে রাখছি। টেম্পারেচার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার যদি বাড়ে এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে রেজিস্ট্যান্স কমবে। তাহলে সুবিধা কি স্যার? এটা 1 নম্বর পয়েন্ট যদি দেই আমরা, তাহলে কি সুবিধা হচ্ছে যে তোমার ফোনটা যদি কোনো কারণে হিট আপ হয়ে যায়, তোমার ফোনটা যদি কোনো কারণে হিট আপ হয়ে যায়, ওটা কিন্তু আস্তে আস্তে একটা সময়ের পর বন্ধ হয়ে যাবে যদি সেটা কন্ডাক্টর দিয়ে করা হতো। তার কারণ কি, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, আর রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট ফ্লো কি হবে? কমে যাবে। তাহলে একটা সময়ের পর কারেন্ট ফ্লো যদি না হয় ফোনের মধ্যে, কারেন্টই যদি না থাকে, ফোনটা অন থাকবে আর? বলো। না স্যার। বন্ধ হয়ে যাবে। কিন্তু সেমিকন্ডাক্টর লাগালে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমছে, আর রেজিস্ট্যান্স কমলে কারেন্ট ফ্লো বাড়ছে। তাহলে দেখো এরকম ব্যাপার নয় যে টেম্পারেচার বাড়াতেই থাকবে, একটা লিমিটেশন আছে। একটা সময়ের পর ম্যাটেরিয়ালটাই মেল্ট হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সামথিং টেম্পারেচার ইনক্রিজ হলে রেজিস্ট্যান্স কমে যাবে, কারেন্ট ফ্লো বেড়ে যাবে। তো আই থিঙ্ক সিস্টেমটার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করতে পারে। ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করাতে পারে। ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো মানে কি বলতো? তোমার বাড়িতে ডিসি কারেন্ট? না না না, ডিসি তো আলাদা জিনিস। ডিসি নট চেঞ্জ ইন টাইম, মানে সময়ের সাপেক্ষে ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয় না, দ্যাট ইজ কল্ড ডিসি। হাফ এটার বা ফুল এটার কোনো গল্প আসছে কি? স্যার এখানে স্যার এই ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো যেটা
বুঝতে পারছি, আরেকবার বলো। বলছি স্যার এখানে যে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লোটা বলছেন, এখানে কি ওই ব্যান্ড তত্ত্ব দিয়ে বলা যাবে? ব্যান্ড থিওরি যেটা। না, ব্যান্ড থিওরি দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি ডিফাইন করি বলো তো? ব্যান্ড থিওরি দিয়ে যেটা আমরা ডিফাইন করি সেটা হচ্ছে কোনটা কন্ডাক্টর, কোনটা ইনসুলেটর আর কোনটা, কন্ডাক্টিভিটি। হ্যাঁ, মানে আমরা যেটা নর্মাল এখনই পড়লাম ইলেকট্রন নাম্বার দিয়ে, সেটা ব্যান্ড থিওরি দিয়ে ডিফাইন করা যায় যে না কোনটা। স্যার, মানে কন্ডাক্টরের মধ্যে তো ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডটা ওভারল্যাপ করে থাকে। হুম। এবার সেখানে ইলেকট্রন ফ্লোটা স্যার মানে হ্যাপাজার্টলি হতে পারে, আর কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো স্যার ভ্যালেন্স ব্যান্ড থেকে না কন্ডাকশনের না, ব্যান্ডে যখন এখানে ইলেকট্রনটা। বুঝতে পেরেছি, আমি কনসেপ্টটা বুঝতে পেরেছি, ব্যান্ড থিওরিতে আমি আসছি একটু পরে। ব্যাপারটা হচ্ছে যে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো বলতে, ধরো তোমার এটা বেড সুইচ, তুমি বসে আছো বেডে, বেড সুইচ, এটা লাইট, এটা লাইট তোমার বাড়ি। এবার এই যে কন্ডাক্টরটা আছে, দাঁড়া, কন্ডাক্টরটা একটা অন্য কালি দিয়ে, এই সুইচের সঙ্গে এই লাইটটা তো কানেক্টেড আছে। আমি এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, আমি যদি এই তারটা খুলে, তোমার বাড়ির জাস্ট নর্মালি ভাবো, তোমার বাড়ির এই তারটা খুলে এই বি পয়েন্টটা এখানে আর এ পয়েন্টটা এখানে, কোনো অসুবিধা হবে কি? না স্যার। হ্যাঁ, এইটা কিন্তু একটা, হবে না। হ্যাঁ, দিস ইজ আ ভাইটাল পয়েন্ট। ওকে, কিন্তু হবে না, কেন হবে না বলো, কেন হবে না? কেন, তুমি কি যখন বাজার থেকে তার কিনে আনো, তারের কি এই মাথায় লেখা থাকে যে এটা পজিটিভ আর এটা নেগেটিভ? যে তুমি এই দিকটা লাইটের দিকে লাগাবে আর এই দিকটা, হ্যাঁ, কোথায় থাকে, কোন তারে থাকে? ব্ল্যাকটা হচ্ছে পজিটিভ, মানে সরি, ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ আর রেডটা পজিটিভ, এরকম বলে তো। এবার আমি তো পুরো তারটাই বলেছি, তারের কি তুমি মাথাটা দেখে লাগাও যে আমি এই দিকটা লাগাবো না এই দিকটা, বলো? না স্যার। না স্যার, তাহলে বি পয়েন্টটা এ পয়েন্টে, এ পয়েন্টটা বি পয়েন্টে লাগালে কি প্রবলেম হবে নর্মাল কন্ডাক্টরে? প্রবলেম নেই স্যার, কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই স্যার। হ্যাঁ, কিন্তু সেমিকন্ডাক্টরের প্রবলেম আছে, জানো তো? বিকজ সেমিকন্ডাক্টরের ওই কন্ডাক্টরটার মধ্যেই কি থাকে, ডাইরেকশন থাকে। দেখো ডায়োডের এটা পজিটিভ, এটা নেগেটিভ। ডায়োড যদি তুমি উল্টো দিকে লাগিয়ে দাও আর কারেন্ট ফ্লো করবে না, জানো? তাহলে ডায়োড কি, কিছুই না, একটা কন্ডাক্টর, একটা, সরি কন্ডাক্টর না, সেমিকন্ডাক্টর, মানে এর দিয়ে কারেন্ট ফ্লো করে। এর কোনো কাজ নেই কিন্তু ডায়োডের, একটাই কাজ ডায়োডের, ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো, আর কোনো কাজ নেই ডায়োডের। ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো, তুমি যদি এই ডায়োডকে ঘুরিয়ে, ধরো এইভাবে এখানে ডায়োডটা লাগানো ছিল কোনো কারণে, যদি আমি ঘুরিয়ে এই পয়েন্টটা এখানে আর এই পয়েন্টটা এখানে লাগাই, চলবে আর কারেন্ট ফ্লো করতে? না Reverse স্যার, bias। চলবে না। দ্যাট ইজ আ ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো। বুঝেছো হ্যাঁ স্যার। প্রবলেমটা? হ্যাঁ স্যার। দিস ইজ অ্যাডভান্টেজ অফ সেমিকন্ডাক্টর। আমরা কারেন্টের ডাইরেকশনটাকে নিজের ইচ্ছে মতো ব্লক করতে পারি বা আবার মানে চালাতে পারি আমার যখন দরকার পড়বে। ঠিক আছে, ডিপেন্ড অন সিচুয়েশন, দেখবো এগুলো আমরা। তাহলে ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো হলো। 3 নম্বর হচ্ছে ইলেকট্রন ফ্লোকে কন্ট্রোল করে, ফ্লো অফ ইলেকট্রন কন্ট্রোল করে। ফ্লো অফ ইলেকট্রনকে কি করে, কন্ট্রোল করে। কি বললাম বুঝেছো? ফ্লো অফ ইলেকট্রনকে কন্ট্রোল করে। তাহলে ফ্লো অফ ইলেকট্রনকে কি করে কন্ট্রোল করে? তোমার এই যে কন্ডাক্টরটা তুমি তোমার বাড়িতে লাগিয়েছো এই রেড কালারের, এর মধ্যে দিয়ে কি ফ্লো হচ্ছে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন। ইলেকট্রন ফ্লো হচ্ছে বলেই তো কারেন্টটা ফ্লো হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই ইলেকট্রনের ফ্লোটাকে কি তুমি কমাতে পারবে, বাড়াতে পারবে? এই ইলেকট্রন ফ্লোটাকে, তোমার কাছে কোনো রেগুলেটর থাকে যেটা ইলেকট্রন ফ্লোটাকে কন্ট্রোল করে? করে না। ফ্যানের রেজিস্ট্যান্স কন্ট্রোল করে ফ্যানটাকে কমাই বাড়াই আমরা, তাই তো? ফ্লো অফ ইলেকট্রনকে নয়। হ্যাঁ স্যার। ফ্লো অফ ইলেকট্রন ডিপেন্ড অন দ্য লোড, লোডের উপর ডিপেন্ড করে একটা সিস্টেমের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে। দ্যাট মিনস এই ইলেকট্রনকে এক্সট্রা করে তুমি কিন্তু মডিউলেট করতে পারো না। বাট ইন সেমিকন্ডাক্টর ফ্লো অফ ইলেকট্রনকে কন্ট্রোল করা যায়। তোমরা যদি কেউ ফিজিক্সের থাকো তাহলে বুঝতে পারবে, মসফেট জেফেট যদি পড়ো, দেখবে ওখানে আমরা ফ্লো অফ ইলেকট্রনকে কন্ট্রোল করে কিন্তু
কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে রেগুলেটরের পারি। রেজিস্ট্যান্স বাড়া কমালে তো ফ্লো অফ ইলেকট্রনও তো বাড়বে তো। হ্যাঁ, তো আমরা কি ডাইরেক্ট ইলেকট্রনটাকে তো কিছু করতে পারছি না, তাই না? বাধা দিচ্ছি বেশি, কম কারেন্ট ফ্লো করছে, বাধা সরিয়ে নিচ্ছি, কিন্তু তুমি এখানে ডাইরেক্ট ইলেকট্রন ফ্লোটাকেই মডুলেশন করতে পারবে। কি বললাম বুঝলে? ওকে তুমি তো একটা আরেকজনের হেল্প নিয়ে তুমি ওর ইলেকট্রনটাকে কমাচ্ছ বাড়াচ্ছ, কিন্তু ডাইরেক্ট কি ইলেকট্রনটাকে তুমি কিছু করতে পারছো, ফ্লো অফ ইলেকট্রনটাকে? না না হ্যাঁ, দ্যাট ইজ আ প্রবলেম। ওকে, তো এই হচ্ছে মেনলি তিনটে অ্যাডভান্টেজ অফ সেমিকন্ডাক্টর। এবার দেখো ব্যান্ড থিওরিতে যদি আমরা এবার আসি, হোয়াট ইজ ব্যান্ড থিওরি? কি বলেছে ব্যান্ড থিওরি বলো? ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে তখনই সে কারেন্ট ফ্লো হবে। একদম। তার মানে হোয়াট ইজ ভ্যালেন্স ব্যান্ড? ভ্যালেন্স ইলেকট্রন তো জানতে পারলে, ভ্যালেন্স ব্যান্ড কি বলো? অনেকগুলো স্যার এনার্জি লেয়ার পর পর হ্যাঁ, যখন একসাথে থাকে তখন সেগুলোকে ব্যান্ড এনার্জি লেয়ার বলতে কিসের এনার্জি লেয়ার, মানে আমি ভালো করে বুঝিয়ে বলো। ইলেকট্রনের এনার্জি লেয়ার। এনার্জি লেয়ার, ওকে। অ্যাকচুয়ালি কি হয়, তোমাদের কনসেপ্টগুলো জানা আছে বাট জিনিসগুলো ক্লিয়ার নয়। কেমন দেখো, এটাকে আমরা ধরছি ভ্যালেন্স ব্যান্ড, এখানে এখানে সাইডে লিখি ভ্যালেন্স ব্যান্ড। নর্মাল যখন একটা ইনসুলেটর পড়ে আছে, নর্মাল কন্ডিশনে, নর্মাল একদম নর্মাল কন্ডিশনে ইনসুলেটরটা আছে, বা একটা কন্ডাক্টর আছে, বা একটা সেমি কন্ডাক্টর আছে, ওর মধ্যে আমি কোনো রকম ভোল্টেজ দেইনি, কোনো কিচ্ছু দেইনি, কোনো এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করিনি। এবার তাহলে ধরো এটা একটা কন্ডাক্টর, সাপোজ এটা একটা কন্ডাক্টর বা সেমি কন্ডাক্টর ধরে না, তাহলে এইটা স্যাটিসফাই হয়ে যাবে। এটা একটা সেমি কন্ডাক্টর, এর মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে। এবার তুমি এক্সটার্নাল কোনো ফোর্স দাওনি, তাহলে ইলেকট্রনগুলো চুপচাপ একটা এরিয়ার মধ্যে মানে থাকবে, মানে কোনো ইয়ে থাকবে না, সবাই একটা জায়গায় স্থির থাকবে, তাই তো? যতক্ষণ এক্সটার্নাল ফোর্স না দেবে সবাই সবাই নিজের নিজের অরবিটের মধ্যে চুপচাপ বসে আছে। এবার আমি যদি উইথাউট ফোর্সে এই ইলেকট্রনগুলোর মানে আউটার অরবিটে ইলেকট্রনগুলোর এনার্জি লেভেলটাকে মেপে দেখি, কি বললাম, এই যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আছে এর মধ্যে ইলেকট্রন আছে। এবার এই ইলেকট্রনের যে এনার্জি, ইলেকট্রনের মধ্যে তো একটা এনার্জি থাকে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার আমি একটা এক্সটার্নাল কিছু দিয়ে মেপে দেখলাম, দেখবো যে একটা কন্ডাক্টরের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবার এনার্জি কিছু না কিছু ডিফারেন্স আছে। ধরো কেউ দেখা গেল 1.01 ইলেকট্রন ভোল্ট, কেউ দেখা গেল 0.91, কেউ দেখা গেল 0.991, মানে খুব কম ডিফারেন্স থাকবে, বাট সবার ইলেকট্রন ভোল্ট সবার এনার্জির মধ্যে কিছু না কিছু ডিফারেন্স পাবো। তো আমি একটা রেঞ্জ ক্রিয়েট করলাম, আমি সবগুলোকে মেপে নিলাম, দেখা গেল যে এই যে কন্ডাক্টরের মধ্যে 100খানা ইলেকট্রন আছে, 100খানা ইলেকট্রনের আমি এনার্জি মেপে দেখলাম যে এই এনার্জিটা 0.9 থেকে 1.1 এর মধ্যে আছে, এর মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে এইটা হচ্ছে 0.9, এটা 1.1, এই যে একটা ব্যান্ড তৈরি হলো, দ্যাট ইজ আ ভ্যালেন্স ব্যান্ড। ক্লিয়ার হয়েছে কি বললাম? একবার বলো, যে কোনো একজন বলো, একজন। স্যার যখন আমি সেমিকন্ডাক্টরকে কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করব না, হ্যাঁ, তো এই সেমিকন্ডাক্টরের যে ইলেকট্রন গুলো থাকবে প্রত্যেকটা ইলেকট্রনের যে এনার্জি সেগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এবার প্রত্যেকটা ইলেকট্রনের যখন এনার্জি আমরা মেজার করব, তো কোনোটা আমি দেখতে পাবো 0.9, কোনোটা 0.99, তো হ্যাঁ, এরকম করে 0.9 থেকে 1.1 এর মধ্যে ওই এনার্জি লেভেলটা থাকবে, তো ওই এনার্জি লেভেলটাকে আমরা বলবো যে ভ্যালেন্স ব্যান্ড। ইয়েস, ওকে। দেখো এইবার আমি কি করব, যখনই এই কন্ডাক্টরে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, এক্সটার্নাল ফোর্স মানে কিছুই না, ভোল্টেজ, যখনই আমি ভোল্টেজ দেব তখনই এই ইলেকট্রনগুলো এনার্জাইজড হবে, তখনই কি হবে, এনার্জি গেইন করলেই কি হবে, এদের এনার্জিটা কি 1.1 থেকে ধরো বেড়ে চলে গেল,
সামথিং বেড়েছে, আমি জানি না কতটা। তাহলে ফর এ সিলিকন সেমিকন্ডাক্টর, এটা যদি সিলিকন হয়, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে 1.1 ইলেকট্রন ভোল্টের দরকার হয়। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে যাবে, তাহলে দেখা গেল এদের মধ্যে যে ব্যান্ডটা ক্রিয়েট হয়েছে, মানে সবাই তো যাবে এখানে, প্রত্যেকটা ইলেকট্রন কি হবে তখন, আমি যখনই একে এক্সটার্নাল ফোর্স দেব, সবাই কি হবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে। তাহলে এখান থেকে যেতে এখানে 1.1, তাহলে 0.9 এর সঙ্গে 1.1 যোগ করো, কত হচ্ছে 1 পয়েন্ট, মানে এটা 1.1 মানে 2 হয়ে যাচ্ছে, দেখা গেল 2.0 থেকে 2.2 এর মধ্যে। এবার এদেরও তো ডিফারেন্ট ভ্যালু থাকবে, তাই না, বলো? তার মানে কি হলো, এইখানে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে ছিল, তখন এর যা এনার্জি ছিল, এখানে কি এনার্জিটা গেইন করলো ডিউ টু দ্য এক্সটার্নাল ফোর্স। এবার ও কি কন্ডাকশন ব্যান্ডে আসার পরে ও কিন্তু এবার কন্ডাক্ট করার জন্য রেডি। এটা কিন্তু কন্ডাক্ট, দেখো এটার কোনো বাস্তব চিত্র কিছু নেই, এনার্জি ব্যান্ড থিওরি দিয়ে শুধু আমরা ডিফাইন করি কোনটা সেমিকন্ডাক্টর, কোনটা কন্ডাক্টর, কোনটা ইনসুলেটর, তিনজনের মধ্যে শুধু আমরা ডিস্টিংগুইশ করতে পারি, ঠিক আছে, আর কিচ্ছু না, এর কোনো বাস্তবতা নেই বা এর কোনো তুমি এক্সপেরিমেন্ট পাবে না, ঠিক আছে। তো আমি কি বললাম, এবার কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, এবার আমি যদি এনার্জিটা, এবার এই ফোর্সটা আরেকটু বাড়িয়ে দিই, তাহলে এই ইলেকট্রনগুলো কি করবে, মুভ করতে স্টার্ট করবে, কোথায় না কন্ডাক্টরের মধ্যে মুভ করতে স্টার্ট করবে। তার মানে তুমি যখন ফোর্স দিচ্ছ, সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রন মুভ করে না, একটু সময় নেয়। কোথায়, ফর সেমিকন্ডাক্টর, বুঝেছো? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটু সময় নেয়, তারপরে মুভ করে, সেই সময়টা আমরা বুঝতে পারি না, বুঝেছো কি বললাম, বলো? হ্যাঁ স্যার। তার মানে তুমি এই যে কন্ডাকশন ব্যান্ডে যখনই চলে আসলো ইলেকট্রনগুলো, এনার্জি গেইন করে যখনই কন্ডাকশন ব্যান্ডে চলে আসলো, এরপর তুমি আর একটু ফোর্স দিলেই এ মুভ করতে শুরু করবে, কোথায় না কন্ডাক্টরের মধ্যে মুভ করবে, তবেই তো কারেন্ট ফ্লো হবে। তো এটাই হচ্ছে কিন্তু সেমিকন্ডাক্টর। তার মানে এখান থেকে এখানে যেতে ওর একটু ফোর্স দরকার হলো, এক্সটার্নাল ফোর্স, তার জন্য এক্সটার্নাল ফোর্স দরকার হলো বলেই কি ড্রপ হচ্ছে, আমাদের ভোল্টেজের ড্রপ হচ্ছে, ইয়েস অর নো? আমাকে বাইরে থেকে ঠেলতে হচ্ছে, তার মানে আমার এনার্জি লস হচ্ছে, তো তাহলে ঠেলছে কে এখানে সার্কিটে, ঠেলছে কে এখানে, ভোল্টেজ, External এটাই এক্সটার্নাল ফোর্স, ভোল্টেজটাই তো ঠেলে। মনে রাখবে কারেন্ট বা ইলেকট্রন, কারেন্ট কি, ফ্লো অফ ইলেকট্রন, ভোল্টেজ কি, ওয়ান টাইপ অফ ফোর্স যেটা কি করে, কারেন্টকে মুভ করে বা ইলেকট্রনকে মুভ করায়। আমি এগুলো আরো ডেপলি বলবো, চিন্তা নেই, ঠিক আছে। তো ভোল্টেজ ওয়ান টাইপ অফ ফোর্স, নাথিং বাট এ ফোর্স। ইএমএফ পড়েছি না আমরা, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রনকে মোশন দিতে যে ফোর্স, ইএমএফ, নাথিং বাট এ ইএমএফ। ম্যাগনেটোমোটিভ ফোর্স, তার মানে কি হচ্ছে, এখানে এই যে ভোল্টেজটা একটা ফোর্স, যেটা কি করছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে কোথায় নিয়ে এসছে, কন্ডাকশন ব্যান্ডে। তাহলে এই যে রাস্তাটা পেরোতে হলো, তার জন্য এর এতটা এনার্জি দরকার হলো, তাহলে এটাই কি লসেস, এটাই কার লসেস বা এটাই ড্রপ হলো। কিন্তু এটাই যদি আমাদের কন্ডাক্টর হতো, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলোকে নিতে একদম কম, মানে এইখানে কোনো গ্যাপ থাকেই না, খুবই কম, গ্যাপটা না থাকার মতন। তার মানে খুব সহজেই জাস্ট অল্প ফোর্স অ্যাপ্লাই করলেই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং এখান থেকে গিয়ে মুভ করতে স্টার্ট করে। তাহলে এটা কি সেমিকন্ডাক্টর, আর এটা হচ্ছে কন্ডাক্টর। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে, বলো? তাহলে ইনসুলেটর কি হবে, এদের মধ্যে অনেকটা গ্যাপ হবে, তার মানে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ বেশি, অনেক বেশি। তার মানে আমি ফোর্স অ্যাপ্লাই করে করে হাঁপিয়ে গেছি, তবুও এখান থেকে এখানে যাচ্ছে না, অনেক বেশি ফোর্স দিলে তবে কি হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাবে, দেন সেটা মুভ করার জন্য রেডি। ক্লিয়ার? তাহলে বলো, ব্যান্ড থিওরি ক্লিয়ার হয়েছে এবার?
আমার আমার কনসেপ্ট কি বলো তো, আমি যখনই কেউ অ্যাডমিশন নেয় আমি একটাই কথা বলি যে দেখো 100% সিলেবাস কমপ্লিট হলো, বাট মানে কোনো কিছু পুরোপুরি তুমি শিখলে না, আলটিমেট কোনো লাভ নেই। 90% সিলেবাস হবে, বাট ইন ডেপথ হবে, যা হবে প্রত্যেকটা জিনিস তোমার ফিল করতে পারবে, তুমি ভালো করে শিখবে, তবে তো লাভ, নাকি বলছো? হ্যাঁ স্যার। তাহলে সব মানে যে জায়গাটা থেকে কোশ্চেন আসবে সেখানে ভাই আমি একদম স্ট্রং, সেখানে আমাকে আর কেউ হারাতে পারবে না, এরকম ভাবে তৈরি করতে হবে জিনিসগুলো। সব জানলাম কিন্তু কোনোটাই ভালোভাবে নয়, দেখবে পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে যাচ্ছে। চলো এবার আমরা দেখব সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার অফ আ সিলিকন। অ্যাকচুয়ালি আমি তোমাদের বললামই তো, মানে আমি না ভাবতে পারিনি যে তোমরা পড়বে, এই জন্য সরি ফর দ্যাট যে লেট হয়ে গেল। চলো, আর আমার পুরো প্যাক শিডিউল তো, আবার 3টে থেকে শুরু হবে রাত একদম 12টা পর্যন্ত, মানে আমার কাছে আর সময় নেই কোনো, যা সকালটাই ফাঁকা, তাই তোমাদের বললাম যে পড়লে একমাত্র সকালেই পড়তে হবে। বলো ক্রিস্টাল স্ট্রাকচার কি জানো? হোয়াট ইজ ক্রিস্টাল স্ট্রাকচার? বলো, আরে ভুল হলে তো শিখবে, বলো বলো। স্যার লাস্ট কক্ষে যে ইলেকট্রন গুলো The থাকে 3-dimensional array of atoms. 3 ডাইমেনশন অ্যারে, ইয়েস। লাস্ট কক্ষপথে বলো বলো। লাস্ট কক্ষে ইলেকট্রন গুলো নিয়ে যে 3 ডাইমেনশনাল যে ইয়েটা তৈরি করা হয়, স্ট্রাকচারটা তৈরি করা হয়, তাকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, না সে পুরো অ্যাটম পুরো অ্যাটমটাই, হ্যাঁ। মানে কি হচ্ছে 3 ডাইমেনশনাল বলতে, ক্রিস্টাল স্ট্রাকচার বলতে ঠিকই বলেছো, 3 ডাইমেনশন যে স্ট্রাকচারটা, ওকে। আর অ্যাকচুয়ালি কি হয় দেখো, তোমরা তো কার্বন, কি কার্বন, semiconductor. হ্যাঁ 6, দ্যাট মিনস 2 আর 4, কার্বন অলসো আ সেমিকন্ডাক্টর। এই জন্য দেখবে আমরা যখন মিথেন লিখি CH4, কার্বনের 4টে হাতে 4টে, আর এই যে যে স্ট্রাকচারটা দেখবে আবার এখানে সি থাকলে এ আবার এর সাথে বন্ড করে, তাই না? এগুলো আমরা দেখে দিলাম তো নাকি, বলো? এরকম টাইপেরই থাকে আর কি। যাই হোক, আমার অত মনে নেই এগুলো। তো আমরা সিলিকনের যদি একটা স্ট্রাকচার ড্র করি কেমন হবে দেখো। সিলিকন, এগুলো কি আঁকছি বলতো, ডটেড গুলো? Electrons. হ্যাঁ, আউটার অরবিটের Valence. ইলেকট্রন, ইয়েস। রেড কালারের যে বাউন্ডারি গুলো দিচ্ছে এগুলোকে কি বলে? So bond. কি বন্ড? বন্ড তো সবাই বলতে পারবে, কি বন্ড, নামটা বলো। কোভ্যালেন্ট বন্ড। Yes, covalent bond. What is the difference between covalent bond and valence bond? Covalent bond স্যার একটা একটা করে মানে দুজনের সমান ইলেকট্রন ইউজ করে বন্ডিংটা করে। একদম। চলো, তাহলে এখানে কি হয়েছে দেখো, এইদিকে আবার কি হবে, ইলেকট্রনগুলো সরি এই সিলিকনগুলো আবার কারো না কারোর সাথে, এই যে এগুলো ওপেন করে রেখে দিয়েছি মানে কারো না কারোর সাথে বন্ড আছে,
তাহলে এই সিলিকনটা মাঝখানে একটা সিলিকন ভালো করে দেখো, এ সবার সাথে এইভাবে বন্ড ক্রিয়েট করে আছে। দিস স্ট্রাকচার ইজ কল্ড অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, এবার এইখানে কি হচ্ছে ভালো করে দেখো, এই যে স্ট্রাকচারটা তুমি এটা 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 নর্মাল কন্ডিশনে আছে নাকি ফোর্স অ্যাপ্লাই করেছো? এরকম স্ট্রাকচার কখন হয়? নর্মাল। নর্মাল কন্ডিশনে এইটা থাকে, কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। তার মানে আমি এই স্যার সিলিকনের যে স্ট্রাকচারটা এটা নর্মাল কন্ডিশনে এরকম থাকে। এবার আমাকে এটা বুঝতে হবে যে আমি যদি এক্সটার্নাল ফোর্স না ক্রিয়েট করি, এটা কিন্তু কোনো ইলেকট্রন এখানে ফ্রি নেই, সবাই কারো না কারোর সাথে বন্ড করে আছে, মানে এ নিউট্রাল পজিশনে আছে, এ একদম নিউট্রাল। উইথাউট এনি ডিস্টার্বিং এটা কিন্তু কারেন্ট ফ্লো করবে না, উইথাউট এনি ডিস্টার্বিং এ কিন্তু কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা কি বলি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইয়েস, বাহ, তোমার তো সুন্দর মনে আছে তো জিনিসগুলো সবার। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, intrinsic semiconductor. So what is intrinsic semiconductor and what is extrinsic semiconductor? দেখো সেমিকন্ডাক্টর এখানে আমি কিছু লেখালাম না, এই জিনিসগুলোই আবার নোটসে খুব সুন্দর করে লেখানো আছে, ঠিক আছে? যখন এই ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে অনেক কিছু লেখানো আছে, লিখে নেবে এই কোভ্যালেন্ট বন্ড কি সব, জাস্ট এই জিনিসটাই এক্সপ্লেইন করা আছে আমি কি করে ড্রয়িংটা করলাম। তো এবার আমরা আসছি টাইপ অফ সেমিকন্ডাক্টরে। লেখা না লেখাতে হলে না অনেক শর্ট, অনেক স্পিডে হয়ে যায় কাজগুলো। টাইপ অফ সেমিকন্ডাক্টরে ফার্স্ট হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর সেকেন্ড হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক কাকে বলে? ইন্ট্রিনসিক, হোয়াট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর? যে সেমি, যখন হ্যাঁ বলো বলো বলো। ইন্ট্রিনসিক যখন কোনো সেমিকন্ডাক্টর সিলিকন ছাড়া অন্য কোনো অ্যাটম থাকছে না, মানে কোনো ভেজাল, সিলিকন। উইথাউট এনি ইমপিউরিটি, রাইট? উইথাউট এনি ইমপিউরিটি, কোনো এক্সটার্নাল কোনো কিছু আমরা মেশাচ্ছি না যখন, কোনো ভেজাল মেশাচ্ছি না যখন, দ্যাট ইজ কল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনটা? যখন ডোপিং অ্যাটম থাকবে। ইয়েস, ডোপিং করা হচ্ছে। হোয়াট টাইপ অফ ডোপিং? এখানে কি ডোপিং করছি? এন টাইপ অফ মেটেরিয়ালস আমরা এখানে ডোপিং করাবো। একদম। তাহলে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বুঝে গেছো এটা। তাহলে এখানে কি করে কারেন্ট ফ্লো করবে? এখানে কি কারেন্ট ফ্লো করবে না? অবশ্যই করবে। তাহলে এই সেমিকন্ডাক্টরটাকে আমরা যখনই একটা ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেব, যখনই আমি এখানে ফোর্স দেব, এই ভোল্টেজ দেব, তখনই এই সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এটা স্ট্রাকচারটা, এটা তো আলটিমেট কি একটা কন্ডাক্টর, একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরের একটা ছোট্ট অংশকে আমি এইভাবে বড় করে এঁকে দেখিয়েছি। তো যখনই আমি ভোল্টেজ দেব, তো এখানকার ইলেকট্রনগুলো কি করবে? কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে পজিটিভের দিকে আসতে থাকবে, তাই তো নাকি? বলো। হ্যাঁ স্যার। আর যখনই ইলেকট্রনগুলো পজিটিভের দিকে আসবে, তখনই কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে, আমরা জানি দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কল কারেন্ট। মনে রাখবে এই পজিটিভটাকে তুমি যখনই বাড়াবে, এই ভোল্টেজটাকে যখনই ইনক্রিজ করবে, ইলেকট্রনগুলো কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে ঝটপট করে পজিটিভের দিকে আসতে থাকবে, কারণ ইলেকট্রন সবসময় পজিটিভ চার্জের দিকেই যায়। তাহলে তখনই কিন্তু এখানে কারেন্ট ফ্লো করবে। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা আরো ভালো করে কারেন্টকে ডিফাইন করব খুব সুন্দরভাবে। তো এখানে কি হবে? এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে দেখো এটা টু টাইপ, একটা এন টাইপ আর একটা পি টাইপ। হোয়াট ইজ এন টাইপ, হোয়াট ইজ পি টাইপ? দেখো
এন টাইপ মানে হচ্ছে যদি আমরা কোনো একটা সিলিকন মানে কোনো একটা সিলিকন শিট নিয়েছি, ধরো একটা সিলিকন শিট বা একটু কিছু পরিমাণ সিলিকনের একটা টুকরো নিয়েছি, সেখানে যদি আমি একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিকে মিশিয়ে দিই, তাহলে এখানে কি মেশাবো? পেন্টাভ্যালেন্ট impurity. What is pentavalent impurity? Outer orbit এ 5টা ইলেকট্রন থাকে। হ্যাঁ 5 electron ইলেকট্রন। আর্সেনিক। আর্সেনিক হতে পারে, ইয়েস। অ্যান্টিমনি। ফসফরাস হবে না? হ্যাঁ হবে। হবে 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 হবে। তাহলে আমি এবার ছবিটা আঁকছি ঝটপট করে, দেখো আমি কি করলাম, এখানে পি দিয়ে দিলাম, বাকি সব সিলিকন রাখলাম, ঝটপট আঁকছি। এই পড়ানো বুঝতে পারছো তোমরা যতটুকু পড়ালাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আমি আমার সম্বন্ধে বলাই হয়নি তোমাদের, আমি এমটেক করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, তারপরে একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, এই 1 বছর মতো করে ছেড়ে দিয়েছি, এখন কিছু করি না, এখন শুধু পড়াই, বুঝলে। বাড়ি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ ছেড়ে দিয়েছি, বাড়ি জলপাইগুড়ি আমার, এখন থাকি বেলঘরিয়াতে, ছেড়ে দিয়েছি জব। আর কি করবো জব করে, আমি আমার অনেক স্টুডেন্ট আছে, 700+ স্টুডেন্ট আছে আমার। দেখো হোয়াট ইজ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, ভালো করে বোঝো। তাহলে আমি যখন এখানে ফসফরাস আছে, এখানে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, তাই না? তাহলে ভালো করে একটা জিনিস বোঝো, এখানে আমার এক্সট্রা একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা কি? এটা ফ্রি ইলেকট্রন, তো এটা ফসফরাসের আউটার অরবিটে 5টা ইলেকট্রন থাকে। স্যার এই 4টা ইলেকট্রন এখানে আছে আর একটা ইলেকট্রন এখানে বাইরে আছে। এই যে ইলেকট্রনটা এটা কি করবে বলো? আচ্ছা, কারোর সাথে বন্ড করবে বা ক্রিস্টালের মধ্যে ওটা- ফ্রিলি মুভ করতে পারবে। এক্স্যাক্টলি, ফ্রিলি মুভ করতে পারবে বা কারোর সাথে চাইলে বন্ড করতে পারবে, কিন্তু এ তো কাউকে ফাঁকা পাচ্ছে না, কাউকে ফাঁকা পেলে তবে তো বন্ডটা করবে। এ কি করবে? ইলেকট্রনের একটা প্রপার্টি আছে, ধর্ম, দেখবে যে সাপোজ ধরো 4 বন্ধু মিলে শুয়ে আছো, মাঝরাতে যদি একটা বন্ধুর ঘুম ভেঙে যায়, ও কিন্তু বারবার খোঁজাবে, ভাই ও ডিস্টার্ব করবে প্রচুর। এই হচ্ছে ইলেকট্রনের প্রপার্টি। ও কি করে? প্রত্যেকটা বন্ডকে, নিয়ারেস্ট যে বন্ড থাকবে এই লোকেশনের নিয়ারেস্ট বন্ডকে ও অল টাইম নক করবে, অল টাইম নক করতে থাকবে। একটা সময় গিয়ে, মানে নক বলতে গিয়ে ধাক্কা দেবে, ওকে, একটা সময় গিয়ে কি করবে, কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক করে, কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক করে এখান থেকে ইলেকট্রনটা বাইরে চলে আসবে, আর এখানে একটা কি তৈরি হবে? হোলস ক্রিয়েট হবে। ভ্যাকান্ট। ইয়েস, এখানে একটা হোলস ক্রিয়েট হবে, দেখো এখানে একটা, আর এই হোলসের মধ্যে এসে এ বসবে, এই হোলসের মধ্যে এসে কে বসবে? এই ইলেকট্রনটা। আবার এই ইলেকট্রনটা ফ্রি হলো, এ একে ফ্রি করে দেবে, এ এ কি করবে? আবার একে নক করবে, ধরো নিয়ারেস্ট একে বা একে বা যাকে হোক, যেটা নিয়ারেস্ট পাবে হোক, নক করবে, এখানকার এটা বাইরে চলে আসবে, এটা হোলস তৈরি হবে, হোলসের মধ্যে এসে বসবে। তাহলে হোলস কি স্যার? হোলস বিহেভ লাইক আ পজিটিভ চার্জ বাট নট আ পজিটিভ চার্জ। কি বললাম? হোলস বিহেভ লাইক আ পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের মতো। ইলেকট্রন। হ্যাঁ কি বলছো? ল্যাক অফ Lack of ইলেকট্রন, এক্স্যাক্টলি। তার মানে কি হচ্ছে শোনো, ল্যাক অফ ইলেকট্রন। হোলস পজিটিভ চার্জের মতো বিহেভ করে কিন্তু পজিটিভ চার্জ নয়। কেন বিহেভ করে, কেন বলছে? তার কারণ হচ্ছে যে হোলস কি করে, ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। পজিটিভ চার্জ করে কি, ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। দুজনের মোটামুটি কাজ সেম, বাট প্রপার্টির মধ্যে অনেক ডিফারেন্স। হোলস কিছুই না, দিস ইজ আ স্মল প্লেস, যেখানে একটা প্লেস, একটা খালি জায়গা,
যেখানে ইলেকট্রন খুব সহজে এসেই বসতে পারে। বা তোমরা এরকম ভাবে বলতে পারো যে ইলেকট্রন খুব খুব সহজেই হোলসের দিকে অ্যাট্রাক্ট হয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে হোলসকে এক কথায় যদি আমরা বলি তাহলে বলবো বিহেভস লাইক আ পজিটিভ চার্জ বাট নট আ পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের মতো বিহেভ করে অনলি, এর বিহেভিয়ারটা পজিটিভ চার্জের মতো। তাহলে এই ইলেকট্রনটা এখানে এসে বসে পড়বে, এ চলে যাবে এখানে, এ এখানে বসবে, এ চলে যাবে। তাহলে তুমি কি কোনো এক্সটার্নাল ফোর্স দিয়েছো এখানে, বলো? না স্যার। কোনো এক্সটার্নাল ফোর্স দাওনি। তাহলে কোনো যদি এক্সটার্নাল ফোর্স না দাও, ভালো করে একটা জিনিস বোঝো, কোনো যদি এক্সটার্নাল ফোর্স তুমি না দাও তবুও তো ইলেকট্রন মুভ করছে নাকি, বলো? ইলেকট্রন মুভ করছে না? স্যার ফ্রি ইলেকট্রনটা। তাহলে তাহলে ইলেকট্রন মুভ করলে এটাকে কি বলবো আমরা? কারেন্ট ফ্লো। তার মানে তুমি ইম্পিউরিটি মানে ভেজাল মেশালে, ভেজাল মেশানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ উইথাউট এনি ফোর্স একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করছে। এটা তো বিশাল ব্যাপার, কিছু ভোল্টেজ ব্যাটারি না লাগালে একটা কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করছে। ইজ ইট পসিবল? তাহলে স্যার এখানে কি করে হচ্ছে বলো দেখি? আমি তো দেখিয়ে দিলাম ইলেকট্রন মুভ করছে, আমি যেটা পড়িয়েছি কোনো ভুল নেই। তাহলে বলো, তাহলে আমরা কারেন্ট পাচ্ছি না কেন সেমিকন্ডাক্টরের আউটপুটে? বিকজ কারেন্ট ক্রিস্টালের মধ্যে মুভ করছে। কেন ক্রিস্টালটা কি? হোয়াট ইজ ক্রিস্টাল? ক্রিস্টালটাই তো সেমিকন্ডাক্টর, এটা কন্ডাক্টর। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি আউটপুটে কেন পাচ্ছ না? তার কারণ দেখো, ভালো করে বোঝো। ঠিকই বলেছো, একটু ভুল আছে। কারেন্ট অলওয়েজ একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করে, ঠিক আছে? ইয়েস স্যার। কিন্তু এটা কি হচ্ছে, কখনো একে ভাঙছে তো কখনো একে ভাঙছে, কখনো একে ভাঙছে তো কখনো একে ভাঙছে, সেই সিস্টেমের মধ্যে ঘোরাফেরা করছে। নো ডাইরেকশন, কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই এর। এইভাবে যে ফ্লো করবে ডাইরেকশনটা নেই। ডাইরেকশনটাকে আনার জন্য যখনই আমি এটাকে ভোল্টেজের সঙ্গে জুড়ে দিলাম, ব্যাটারির সঙ্গে জুড়ে দিলাম, তখনই কি করবে, এ কি করবে, একটা পার্টিকুলার ডাইরেকশনে ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে আর কারেন্ট ঠিক তার অপোজিটে ফ্লো হতে শুরু করবে। তার মানে এখানেই কিন্তু ইলেকট্রন একটা ডাইরেকশন পাবে। তাহলে স্যার ব্যাটারি লাগিয়ে মানে ইন্ট্রিনজিক না এক্সট্রিনজিক কোনটাতে কারেন্ট ফ্লো বেশি ইজিলি হবে বলো? এক্সটেন্সিভ। এক্সট্রিনজিকে। তার কারণ এখানে অলরেডি কারেন্ট আছে, তুমি শুধু ডাইরেকশনটা দিলে। তার মানে কারেন্টটা আরো স্মুথলি ফ্লো করবে, ঠিক আছে, খুব ইজিলি ফ্লো করবে। ইলেকট্রন এই কোভ্যালেন্ট বন্ডগুলো খুব স্পিডে ব্রেক করবে, খুব স্পিডে ব্রেক করবে কোভ্যালেন্ট বন্ডগুলো, ব্রেক করবে জুড়বে, ব্রেক করবে জুড়বে, খুব স্পিডে হবে এই প্রসেসটা। তাহলে এই যে এখানে ফ্রি ইলেকট্রন থাকছে, এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা কি বলবো? এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, যেখানে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। পেন্টাভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি তো মেশালাম, কিন্তু যে ধরনের সেমিকন্ডাক্টরে মানে তোমার ফ্রি ইলেকট্রন থাকে, দিস টাইপ অফ সেমিকন্ডাক্টর ইজ কল্ড এন টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ স্যার, পেন্টাভ্যালেন্ট হলে তো ফ্রি ইলেকট্রন থাকবেই। ফ্রি ইলেকট্রন থাকবে, হ্যাঁ ওই তো একই ব্যাপার। ঠিক আছে, এবার পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? তাহলে দেখো, আমি আর আঁকছি না, এই পিটাকে সরিয়ে আমি এখানে অ্যালুমিনিয়াম বসালাম। তাহলে অ্যালুমিনিয়াম বসালে কি হবে বলো তো দেখি? তখন তিনটে থাকবে, একটা ইলেকট্রন থাকবে, মানে একটা ইলেকট্রন শুধু ফাঁকা আর থেকে একটা যাবে, ভ্যাকেন্ট থাকবে। একটা ভ্যাকেন্ট থাকবে, ওই ভ্যাকেন্টটার জন্য কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ একদম গুড। তাহলে এই জায়গাটা দেখো, এটা ফাঁকা আছে, এই যে তিনজন বন্ড করে আছে। তাহলে এর এর প্রপার্টি কি? এই ভ্যাকেন্টটার প্রপার্টি কি? সেম প্রপার্টি ইলেকট্রনের মতো। এ কাউকে এর ঘরে এনে বসাতে চাইবে, আমার ঘরে আয় ভাই, কিন্তু কেউ তো নেই, ফ্রি ইলেকট্রন কোথাও নেই পুরো সিস্টেমের মধ্যে। তখন এই কি করবে, নিয়ারেস্ট কোনো বন্ড থেকে ইলেকট্রনকে ব্রেক করে, নিয়ারেস্ট যে কোনো বন্ড থেকে ইলেকট্রনকে ব্রেক করে এখানে পুট করবে। কথাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যখনই এখানে ইলেকট্রন বসে যাবে, নিয়ারেস্ট কোনো বন্ড, এটা বা এটা বা যেখান থেকে হোক, যে কোনো একটা বন্ড কেউ ব্রেক করবে, দিয়ে এই ইলেকট্রনকে ধরো এখানে আনলো, তাহলে এই জায়গাটা ভ্যাকেন্সি তৈরি হলো। আবার এ কি করবে, এখানে আসবে, আবার এ এখান থেকে, এইভাবে এই প্রসেসটা
কন্টিনিউয়াসলি রিপিটেডলি চলতেই থাকবে। সো দ্যাটস ওয়াই কি হবে, ভেতরে একটা কারেন্ট ফ্লো করবে, বাট দিস ইজ নট আ ডাইরেকশনাল কারেন্ট ফ্লো, নন ডাইরেকশন হয়ে যাচ্ছে, এর পার্টিকুলার কোনো ডাইরেকশন হচ্ছে না। তখন আমি যখনই আবার ভোল্টেজ বা ব্যাটারি দিয়ে দেবো তখনই আমার ডাইরেকশন পেয়ে যাবে, তাহলে এই প্রসেসটা স্পিডে হবে। তো এখানে কি হচ্ছে, ডিউ টু দ্য হোলস, এখানে হোলসের জন্য কিন্তু খুব ইজিলি কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে পি টাইপ সেমিকন্ডাক্টর যখন আমরা আঁকবো তখন আমরা বলবো এর মধ্যে ফ্রি হোলসের পরিমাণ বেশি, আর এন টাইপের মধ্যে ফ্রি ইলেকট্রনের পরিমাণ বেশি। কারো কোনো ডাউট বলো? না ওকে, আমি একটা খুব সুন্দর তোমাদের নোটস দিচ্ছি, এর পরের দিনে যদি তোমরা মানে ক্লাসটা যদি হয় তাহলে 2 ঘন্টা করে হবে, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? এক এক দিনে আমরা হিউজ নাম্বার অফ চ্যাপ্টার শেষ করব, মানে খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো আমি। বাট ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলো বলো। এই ছবি টবি আঁকতে যে টাইমটা যায়, হ্যাঁ নোটসটাকে কোনোভাবে স্ক্রিন শেয়ার করে যদি ওখানে করেন তাহলে মানে বুঝলাম না, দেখো নোটস প্রতিদিন আমার কাছে যেগুলো বানানো থাকবে না সেগুলো না তো আমি দিয়ে নোটসটাকে দেবো। না বলছি, নোটসটাকে স্যার স্ক্রিনে শেয়ার করে তার উপরে যদি আপনি কোনোভাবে ড্র করতে পারেন তাহলে স্যার এই যে আপনার লেখাতে বা ও, অত সময় নেই আমার, এগুলো আবার পিডিএফ করা, বুঝতে পেরেছি। যাই হোক, হবে না, অত পসিবল না। তো পরের মানে ক্লাসগুলো আমরা 2 ঘন্টা করেই নেবো, ধরো 10টা থেকে 12টা এরকম ক্লাস হবে, ঠিক আছে? আপাতত সপ্তাহে 3 দিন করে ফিজিক্স ক্লাস হবে, সপ্তাহে উইকে 3 দিন, আর 2 দিন কম্পিউটার তো শুরু হয়ে গেছে, কম্পিউটারে অনেকে কোর্সটা পারচেসও করেছে, দ্যাটস ওয়াই কালকে ক্লাসটাও হয়েছিল, ঠিক আছে? স্যার এটা আমরা আজকে পারচেজ করছি, কিন্তু স্যার ক্লাসটা করতে হবে না হলে ঠিক আছে, দেখো দেখো আমি তোমাদের এইটুক মানে 100% অ্যাসুরেন্স দিচ্ছি যে তোমাদের যে সিলেবাসটা আছে আমি তোমাদের খুব ভালো করে কভার আপ করিয়ে দিতে পারবো, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো। কিন্তু ব্যাপারটা আর যে ওটাই, পার্টগুলো স্যার আমাদের অপারেটরের হয়ে যাচ্ছে, অপারেটর তো আমরা ক্লাস করছি, ওকে ওকে, তো সেই পার্টগুলো একটু স্পিড করা যেতে পারে। ও অপারেটর ক্লাস করছো, ঠিক 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 ঠিক, অবশ্যই। হ্যাঁ, এখান থেকে অনেক পার্ট অপারেটরে আছে, কিন্তু মানে এটা পুরোটা যদি পড়ে নাও, এটা পুরোটা পড়লে অপারেটরে খুব একটা প্রবলেম আর হবে না, বুঝতে পারলে? অপারেটরে আমার মনে হয় ফিজিক্স, স্যার আমরা এখানে যতজন আছি সবাই এখানে অপারেটরে আছে। ও না স্যার অনেক কিছু অপারেটর নেই স্যার। তুমি নেই তাই তো? আমি আছি, ম্যাথে আছি স্যার, অপারেটর। ওকে 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 ওকে, ঠিক 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 আছে, চলো আমি তোমাদের নোটসটা, এমনি বলো বলো। কম্পিউটারে আমাদের কতজন হয়েছে স্যার এই সুপারভাইজারটার? কম্পিউটারে তো আমি লক্ষ্য করিনি, হয়েছে 5-6 জন মতো মনে হয় হয়েছে। আচ্ছা ফিজিক্সে কি একজনই হয়েছে? একজনও হয়নি, এই জন্য তো ক্লাসটা স্যার আমি নেই। করলাম তো আজকে। ও তুমি করলে, আমি লক্ষ্য করিনি না, মানে ওটা আমি আপডেট পাইনি, দেখিনি এখনো। ফিজিক্সে তুমি কোনটা ফিজিক্স পারচেস করেছো বলো তো? স্যার ওই সুপারভাইজারে যেটা ছিল। হ্যাঁ তাহলে হবে, আমি লক্ষ্য করিনি, দেখতে হবে আমাদের, ঠিক আছে? চলো চলো রাখছি আজকে। ঠিক আছে স্যার, আমরা ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরাও একটু বলো গ্রুপে সবাই যাতে একটু পারচেস করে নেয়, মানে 10 জন হলে আমি ক্লাস কন্টিনিউ করব, অসুবিধা নেই তোমাদের, ঠিক আছে? চিন্তা করো না, চিন্তা করো না, করবো করবো। ওকে ওকে, বাই।